সুন্দরবন নিজেই এক অপার সৌন্দর্যের আধার। ম্যানগ্রোভের নিবিড় জঙ্গল, অসংখ্য নদী ও খালের আঁকাবাঁকা পথ এবং বিচিত্র বন্যপ্রাণী এই জায়গার অন্যতম আকর্ষণ। আর এখানে আয়োজিত ইলিশ উৎসবের সৌন্দর্য বহুমুখী, যা প্রকৃতিপ্রেমী ও ভোজনরসিক উভয়কেই আকৃষ্ট করে। এই দুই শব্দবান্ধবকে সঙ্গী করেই আমি এবং আমার মা পৌঁছে গেছিলাম সুন্দরবনে, যেখানে একটা দিন আমরা কাটিয়েছিলাম লঞ্চে, যেখানে আমরা ভ্রমণও করেছিলাম আর সুস্বাদু সব ইলিশের পদও খেয়েছিলাম। দিন শেষে স্টে করেছিলাম অফবিট সুন্দরবনের একটি গ্রামে, যা আপনারা দেখেছিলেন প্রথম পর্বে। আজকে দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি 1.5 দিনের সুন্দরবন ভ্রমণ ও ভোজনের অভিজ্ঞতা। তার সঙ্গে এই সুন্দরবন ভ্রমণে যে অনাবিল আনন্দ আমরা পেয়েছিলাম তাও থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম লাহিড়িপুর। সুন্দরবনে আছি আজকে, আমাদের দ্বিতীয় দিন। এই নতুন একটা অফবিট সুন্দরবন ভ্রমণে এসেছি। সত্যি অফবিটের মজাই পাচ্ছি। সেরকম কোনো মানে জনপদ এখানে নেই, অল্প জনপদ। আর যেখানে আছি সেখান থেকে খাড়ির ডিস্টেন্স একদম কাছে, দুর্দান্ত ভিউ। কালকে রাত্রিবেলাও আমি এসেছিলাম, দুর্দান্ত আমরা ট্যুর করছি। এবার আমার সুন্দরবনে অন্যতম আসার কারণই হচ্ছে এই অফবিট সুন্দরবন ভ্রমণ, যেটা আমি খুব উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা, সুন্দরবনের ইলিশ উৎসবে এসেছি, যেটা এই ভ্রমণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তা হচ্ছে খাওয়া দাওয়া। এখনও পর্যন্ত 1 দিনের খাওয়া দাওয়া আমরা করেছি, তাতে সবাই সন্তুষ্ট। বিশেষ করে কালকে রাত্রিবেলা মটনটার কথা তো বলতেই হবে। একবার জাস্ট দেখাই আমি কোথায় দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে দত্ত নদীর খাড়ি, এবং এই দত্ত নদীর খাড়ির পাশে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। আর এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই, মানে 2 মিনিট হাঁটা পথে, আমার তো 2 মিনিট লাগেনি, আমাদের হোটেল। দুর্দান্ত, মানে আপনাকে এখানে এসে শুধু হোটেলে না থাকলেও চলবে, এখানে এসে এই নদীর পাড়ে বসে থাকবেন, দারুণ হবে। কালকে ভাটা হয়ে গেছিলো, মনে হচ্ছিল হেঁটে হেঁটে এটা পার হয়ে যাওয়া যাবে। আজকে আমরা চলে যাব হচ্ছে প্রথমে সজনেখালি, সেখানে একটা পারমিশন করাতে হবে। তারপর সেখান থেকে চলে যাবো সুন্দরখালি হয়ে চলে যাব দোবাকি থেকে রিটার্ন করব এইখানে। যা খাওয়া দাওয়া, এনজয়মেন্ট সব কিছু আজকে বোটে। আজকে স্টে হবে আবার এখানে লাহিড়িনগর। আরও ইনফরমেশন দেবো, আরও তথ্য দেবো, আর আজকের খাওয়া দাওয়া সম্বন্ধে সব কিছু তুলে ধরবো এই এপিসোডে। অফবিট সুন্দরবনের মজা নেওয়ার জন্য সকাল সকাল আমি, বাপ্পাদা ও উৎপলদা ছোট্ট একটা বোটে করে রওনা দিলাম দত্ত নদী ও গাড়াল নদীর মিলনস্থলের দিকে। কিছু দূর এগোনোর পর দেখতে পাবেন একদিকে ঘন জঙ্গল, একদিকে মানব বসতি। অন্যভাবে বললে বলা যায়, একদিকে বাঘের বাস, অন্যদিকে মানুষের বাস। এই নদীপথের দুদিকে দেখা যায় অজস্র ম্যানগ্রোভের জঙ্গল। ওই বিপুল জলরাশির মধ্যে দূরে দেখি 2 মাঝি ভাই মাছ ধরতে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। এই সুন্দরবন ভ্রমণে আসলে আপনারা যেমন এই প্রাকৃতিক শোভা আরোহণ করতে পারবেন, সেখানে প্রতি পথে পথে চাক্ষুষ করবেন এইখানকার মানুষদের জীবন সংগ্রামও। অফবিট সুন্দরবন বলতে যেটা বলা হয়, একদম অফবিট। কোনো নৌকা নেই, কোনো বোট নেই, কিচ্ছু নেই, শুধু আমরা আর ওই মাঝি ভাই 2জন ছিল, তারা চলে গেল। আমাদের সঙ্গে আসছিল কিছুটা। এই দেখুন, শুধু জলের কলকল শব্দ, আর কিচ্ছু নেই। আর আমার বক। এখানে কিন্তু বাঘ থাকে, কোর এরিয়া, নেট দেওয়া আছে, মানে সেখানে বাঘ আছে। এবং আমাকে বাপ্পাদা যেটা বললেন, এইখান থেকে বাঘ কিন্তু সাঁতরে ওই দিকে চলে যায়। এতটা দারুণ। আচ্ছা বাপ্পাদা, এই যে মোহনা বলতে পার 2 নদীর মিলনস্থল এটা, তাই তো? একটা যে দত্ত নদী থেকে আমরা এলাম, এই সাইডটা যে দত্ত নদী, আর এই যে ওইদিকে এটা কি নদী? মানে এই যে একটা বিশাল বড় একটা যে জায়গা। আচ্ছা, এটা হলো আমরা আমাদের যে অফবিট প্লেসের মধ্যে একটা প্লেস আছে, যেটা গাড়াল নদীর মোহনা বলা হয়। আচ্ছা, এই সেই গাড়াল নদীর শুরু, এই গাড়াল নদী, দুদিকে জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, এই গাড়াল নদীর মোহনা। অপোজিটে একদম মোহনার শুরুতেই রয়েছে আপনার দত্ত ফরেস্ট।
আচ্ছা, একদম এই এইটা জঙ্গলটা তো উঠেই, হ্যাঁ হ্যাঁ একদম উপরে উঠেই দত্ত ফরেস্ট আছে। হ্যাঁ আর আমাদের যেটা অফবিট প্লেসে আরেকটা প্লেস রয়েছে যেটা কাকমারির বালুচর, হ্যাঁ হ্যাঁ জাস্ট এখান থেকে আর 15 থেকে 20 মিনিট যদি যাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। আমরা এখান থেকে সেই কাকমারির বালুচরটা দেখতে পাবো। মানে এখন যেহেতু জুয়ার আছে বলে দেখতে পাচ্ছি না আমরা, মানে দত্ত ফরেস্টকে বাঁদিকে রেখে এগিয়ে যেতে হবে। দত্ত ফরেস্টকে বাঁ দিকে রেখে যদি একটু হ্যাঁ, এগিয়ে যাই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা পেয়ে যাবো কাকমারির বালুচর। আচ্ছা। বিশাল বালুচর। আর একটু বলি, আমরা যে লাহিড়ীনগর পঞ্চায়েত ছিলাম, যে ঘাট থেকে উঠলাম, সেখান থেকে এখানে পৌঁছতে অন্তত আমি দেখলাম 25 মিনিট তো সময় লাগলো একদম ঠিকঠাক স্পিডে, 25 থেকে 30 মিনিট। এবং এখান হ্যাঁ। থেকে কাকমারির চর যেতে গেলে হ্যাঁ। আরো 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা আমার সঙ্গে কথা বলছি, এখান থেকে বাঘ আসতেই পারে, জাল আছে। যাই হোক, মোহনা দর্শন করে অবশেষে আমি আমার টিমকে জয়েন করেছি। এই যে আমাদের টিম। হ্যাঁ, তো আগামী 2.5 দিন ধরে, বিগত একদিন তো আমরা ভ্রমণ করেছি, আগামী 1.5 দিনও ভ্রমণ করব। প্রীতমদা আছে। প্রীতমদা, বলছি কালকে মটনটা তো তুমি খেয়েছো রাত্রিবেলা, আমি বলেছি একটা, আমার কি দিয়েছি বলেছি আমি বলি না, কেমন লেগেছে মটনটা? ভালো লেগেছে আসলে, হলো আমার যা মনে হলো, হ্যাঁ হ্যাঁ, দেশীয় খাসি, দেশি খাসি, রেওয়াজি নয় রেওয়াজি। একদম। আর যা রান্না করে বাড়ির মতোই একদম, হ্যাঁ। কোনো সমস্যা নেই। একদম। আমি খাসিটা সম্বন্ধে আমিও বলেছি, খুব ভালো লেগেছে খাসির মাংসটা। ঘড়িতে এখন 7:20, আকাশটা মেঘলা, একটু গ্লুমিও, গরম লাগছে হালকা হালকা। আর আমরা এখন চলেছি দত্ত নদী দিয়ে, আর যেখানে ওপরের আকাশের একটা প্রতিচ্ছবি এই দত্ত নদীর জলে ফুটে উঠেছে, যা আমাকে বেশ হতবাগী করছে, দুরন্ত লাগছে, টপ ক্লাস লাগছে। আমি জানি না ক্যামেরায় আমি কতটা ক্যাপচার করতে পারছি, কি বলবো, দুর্দান্ত। মানে এইসব ছবি যেন আমরা আগে উইন্ডোজের ওয়ালপেপারে দেখতাম। আমি অত ভালো ছবি তুলতে পারি না, কিন্তু ভিডিওগ্রাফিতে যেটুকু দেখাতে পারছি, আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজকের প্ল্যানটা হচ্ছে, আমরা এখন যাব সজনেখালি, সেখান থেকে আমাদের পারমিশনটা নিতে হবে। আর একজন গাইড দাদা উঠবেন, তো একজন গাইড দাদা উঠবেন, আর তারপর সেখান থেকে সুদর্ণখালি হয়ে চলে যাব দোবাকি পর্যন্ত। ঘড়িতে এখন বাজে 8:20, আমরা চলে এসেছি সজনেখালি। সজনেখালিতে আমরা এখানে আর নামবো না। আগের পর্বে আমরা দেখেছিলাম যে আমরা এখানে সজনেখালি ঘুরে গেছিলাম। এখানে আমাদের যে পারমিশনের কাগজ, সেটা জমা দেওয়া হবে। তারপর একজন গাইড দাদা উঠবেন আর আমাদের সঙ্গে যাবেন দোবাকি পর্যন্ত। ঘড়িতে 8:40, আমাদের ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে। ব্রেকফাস্টে আছে নানপুরি 2টো, চানা আর মিষ্টি। যেহেতু আমরা অফবিট সুন্দরবন ট্যুর করছি, পারমিশন ছিল না, তাই জন্য একটু দেরি হয়ে গেল। ঘড়িতে 9:15 বাজে, আমরা এখন যাচ্ছি সুদর্ণখালি হয়ে দোবাকির দিকে। ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে, আর মমিদাদি ব্রেকফাস্ট খাচ্ছ কেমন? ঠিকঠাক? কি দিয়েছে ব্রেকফাস্টে? আমি দেখলাম হচ্ছে তোমাকে নান দিয়েছে আর চানা আর মিষ্টি। তুমি তো মিষ্টি খাও না, নিয়েছো কেন? প্রীতম দাকে দিয়ে দেবেন। আচ্ছা, প্রীতম দা, সুগার বাড়াবেই তুমি, শিওর। ওই হয়ে যাবে খেয়ে খেয়ে। যাই হোক, এখন দেখার পর ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল এবং প্রকৃতিও অন্যরকম হয়ে গেল, তাই না? দারুণ লাগছে। কেমন করেছে নানপুরি? ভালো করেছে, বেশ। ওয়েদারটা দারুণ, বলো, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, একদম টপ ক্লাস। হ্যাঁ, সবাই মানে আমাকে নাম দিয়ে দিয়ে সবাই টপ ক্লাস, একদম ট্রেন্ডি ট্রাভেলার ভরে গেছে। আমি নানপুরি খাবো না বলে মুড়ি আর চানা নিয়েছি, মা আর আমি নিয়েছি। দারুণ, এর মতন খাওয়া হয় না। চানা দারুণ হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:25, আমরা পৌঁছে গেছি আজকের আমার প্রথম গন্তব্য সুদর্ণখালিতে। সুদর্ণখালিতে বোট থেকে নামার পর কিছুটা গিয়ে দেখতে পাবেন বনবিবির মন্দির। তারপর কিছুটা এগিয়ে দেখতে পাবেন বিভিন্ন ম্যানগ্রোভের জঙ্গল। আর সুদর্ণখালির অন্যতম আকর্ষণ এখানকার ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে ভিউ কিন্তু দারুণ, দূর দূরান্ত পর্যন্ত যতটুকু দেখা যায় শুধুই ম্যানগ্রোভ অরণ্য। আর ভাগ্য যদি প্রসন্ন হয় তাহলে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগারকে। সুদর্ণখালিতে এসেছি, এই যে আমার স্টুডেন্ট দীপ। দীপকে তো দেখা যাচ্ছে না, তার কারণ ও আরেকটা বোটে আছে, আমি আরেকটা বোটে আছি। বল, বাঘ দেখতে পেয়েছিস এখানে এসে? হ্যাঁ, দেখতে পাইনি। দেখতে পাসনি? না। কি দেখতে পেলি তাহলে? শুধু এখান দিয়ে তো কিছু দেখতে পাইনি, বাট কালকে কুমির দেখতে পেয়েছি। কুমির দেখতে পেয়েছিস? আমি সেটাও দেখতে পাইনি। যাক, ঠিক আছে। আর বাঘ যদি চলে আসে কি করবি এখন এখানে? এখানে যদি চলে আসে তাহলে জলে ঝাঁপ দেবো। জলে কুমির আছে,
তাহলে আর কি বোটে ঝাঁপ দেবো। মোটে ঝাঁপ দেবে। ও ক্লাস 6-এ পড়ে, হ্যাঁ, কিন্তু পড়াশোনা এমনি ঠিকঠাক করে, কিন্তু একটু যাই হোক, এখন এসব পড়াশোনার কথা না বলে ভালো। এনজয় কর, শুক্রবার দিকে দেখা হবে। 9:10 বাজে, গরম লাগছে প্রচন্ড। বোটে উঠে বোটটা চললে বাঁচা যায়, খুব গরম লাগছে। বাস বাস। কালকে আমি যখন দোকানে চাটা খেয়েছিলাম রাত্রিবেলা, সেটা এটার থেকে একটু বেটার ছিল। আমার চাটার অতটা ভালো লাগছে না, লিকার বেশি দিয়ে ফেলেছে, রাধা চাটাকে বেশি ফুটিয়ে ফেলেছে। মিষ্টি ঠিক আছে, মিষ্টি কম আছে। যাই হোক, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো আমার সঙ্গে কি সুন্দরবন ভ্রমণে যেতে চান? যদি যেতে চান প্লিজ এই ভিডিওতে কমেন্ট করুন, আমাকে ইমেল করুন। যদি 15-20 জনও হয় তাহলে আমরা এবছরই আগস্ট মাসের দিকে একটা ট্যুর অ্যারেঞ্জ করে নেবো। আর কমেন্ট করলে হবে না, আমাকে ইমেল করতে হবে অথবা আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে। ইনস্টাগ্রামের আইডি হলো trendy_traveler123, অথবা আমার ইমেল আইডি হলো trendytravelerofficial@gmail.com। বাজে 10:30, আমরা বনবিবি ভাড়ানি শেষ করে আমরা সুন্দরখালি নদীতে প্রবেশ করলাম। এখনো দোবাকি কতক্ষণ? প্রায় 2 ঘন্টা। এখনো দোবাকি এখান থেকে প্রায় 2 ঘন্টা, কিন্তু বন্ধ লাগছে না। আমরা একটা দুর্দান্ত আড্ডা বসিয়ে দিয়েছি, আর আমাদের যে ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে এই ম্যাডাম। ঘড়িতে বাজে 10:35। আমার এই সোজা বেরিয়ে যাচ্ছি আমরা হচ্ছে পীরখালি দিয়ে, আর আমার বাঁদিকে যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে সুন্দরখালি। এদিক দিয়েও যাওয়া যেত দোবাকি, এদিক দিয়ে গেলে মোটামুটি হেতালের যে ফরেস্টটা, হেতাল বনটা আরো ডেন্স অবস্থা দেখা যেত, এদিকটা অতটা দেখা যাবে না। ঘড়িতে এখন 11:05। এই আমুদি মাছ ভাজা হচ্ছে। আজকে মেনুতে কি আছে? আজকে আছে ডাল আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আচ্ছা বাগদা চিংড়ির মালাইকারি, আর ইলিশ মাছের কি আছে? সর্ষে বাটা ইলিশ আছে। এই যে আর কি দেবে? আর আলু ভাজা এখনো হয়নি, পরে ভাজবে, তাই তো? ঠিক আছে। আর এখানে চলছে প্রিপারেশন আমুদি মাছের। একটা কথা কিন্তু মানতেই হবে, আমরা খাওয়া দাওয়ার পর বলি এটা ভালো হয়নি, এটা খারাপ হয়েছে। এনারা যে কি পরিশ্রম করে এখানে রান্না করে বোঝানো যাবে না। অসহনীয় পরিস্থিতি, একে তো এই ইঞ্জিনের আওয়াজ, আর তার উপরে মারাত্মক গরম। একটু খারাপ হলেও মানিয়ে নেবেন এই মানুষগুলোর জন্য। দেখুন, আপনাদের হেতাল বনের কথা বলছিলাম, দেখুন পরপর হেতাল গাছ। এখানে হেতাল বনের একটা ডেন্স ফরেস্ট দেখতে পাচ্ছি, যেখানে যারা এই বনে মধুর খোঁজে বা কাঁকড়ার খোঁজে আসে তারা এই হেতাল বনকে এড়িয়ে চলে। এখানে বাঘ থাকার সম্ভাবনা প্রবল। আরেকটা জিনিস শুনতে পেলাম, সেটা হচ্ছে বাঘিনী তার বাচ্চাকে এই বনে লুকিয়ে রাখে পুরুষ বাঘের হাত থেকে। পুরুষ বাঘের মধ্যে একটা টেন্ডেন্সি হয় বাচ্চা বাঘকে খেয়ে ফেলার। এই তথ্যটা আমাকে দিলেন যে গাইড দিদিমণি আমাদের সঙ্গে আছেন, উনি দিলেন। ওপরে ভালো হাওয়া দিচ্ছে, আমি একটু ওপরে যাই। ঘড়ির কাঁটায় 11:25। এখনও তো বাকি পৌঁছতে দেরি আছে। সামনে আসে পঞ্চমুখী, আর আমাদের দিয়ে দিল আমুদি মাছ ভাজা। আমুদি মাছ সম্বন্ধে আমি যদি বলতে পারি, কোটিনটা খুব পাতলা দিয়েছে, যেমন মাছ বেরিয়েই রয়েছে। অনেক জায়গায় কোটিনটা খুব বেশি মোটা দেয়, তাতে কি হয়, তেল আর ওই কোটিনটা ফ্রাই হওয়ার পর পেটটা ভারী হয়ে থাকে, পরবর্তী খাবার খেতে বেশ অসুবিধা হয়। হালকা চাট মশলা দিয়ে যায়। এখনকার বাচ্চারা যে বেশিরভাগ মাছ খায় না, তার মধ্যে এই বাচ্চাটি হলো ব্যতিক্রম। কি সুন্দর দেখুন, সুন্দর ভ্রমণে এসে, আচ্ছা দেখুন কি সুন্দর সুন্দরবন ভ্রমণে এসে ও আমুদি মাছ ফ্রাই খাচ্ছে। নে খেয়ে নে, ও ঠাকমাকে খাইয়ে দিচ্ছে। নে, হ্যাঁ, খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে। বাহ, ঠিক আছে, বলে দাও, বলে দাও। আচ্ছা, ওর কথা যদি শুনতে না পান, ওর যেটা বললো, যারা যারা ভিডিও দেখছো তারা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। খুব শীঘ্রই আমরা পঞ্চমুখীতে চলে আসবো। তার আগে চা পান হচ্ছে। মনে যেতে যেতে মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, সেটা আমি তাদের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি, তাদের
থ্রো করছি, সেটা হলো আমরা ভ্রমণ করি কেন, কি কারণে ভ্রমণ করি? প্রীতম দা তুমি ফার্স্ট, প্রীতম দা তুমি কি কারণে ভ্রমণ করো? আমার হলো অ্যাকচুয়াল সব জায়গায়, যে কোনো জায়গায়, হ্যাঁ। পাহাড় বলো, নদী বলো, হ্যাঁ সব জায়গায় ঘুরতে ভালো লাগে। হ্যাঁ। বিভিন্ন লোকের সাথে মিশতে পারি, আর বাহ। সবচেয়ে বড় শিখতে পারি। শিখতে পারি, এটাই। আচ্ছা মৌমি দিদি কি কারণ? মনের খিদে মেটাতে, আচ্ছা তাই নিজের এনার্জিকে গ্রো করার জন্য। আচ্ছা একটু কাছে মাইক্রোফোনটা দূরে আছে। আচ্ছা কি কারণে? আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, এই কারণে আমার হ্যাঁ। নিজেকে হ্যাপি রাখার জন্য। আমার মনে হয় এর জন্য, এই ঘোরার জন্য, আমার যে বাড়িতে এত মেডিসিন খায়, হ্যাঁ। যেটা ঘুরতে আসলে আমার মেডিসিনটা লাগে। ভেরি গুড। ভাই কি কারণে আপনি? আমার খুব ভালো লাগে, ঘুরতে খুব আনন্দ লাগে। আচ্ছা ঠিক আছে একদম। আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কেন ঘুরতে ভালোবাসি, একটাই কারণ, প্রীতম দার যে লাস্ট উত্তরটা ছিল সেটা জানার জন্য, ঠিক আছে, আর অবশ্যই ইউটিউব থেকে ইনকামের জন্য। এটা তো ব্যাপার আছে, কিন্তু যাই হোক, কিন্তু সত্যি আপনারা যে 5টা উত্তর দিলেন, বা তোমরা যে 5-6 জন মিলে যা উত্তর দিলেন, এটা আমার যে বৃহত্তর যে পরিবার আছে, এখানে তো অনেকে আছে সেই পরিবারের মধ্যে, তাদের মনের কথাই এটা। একদম কোনো না কোনো অপশন তো হবেই হবে। একদম ঘড়িতে পাক্কা দুপুর 12টা, আমরা এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের হাজির হয়েছি পঞ্চমুখীতে, যেখানে 5টি নদী মিলিত হয়েছে। আচ্ছা এই 5টা নদী কি কি, আমাদের সঙ্গে যে দিদিমণি আছেন, গাইড দিদিমণি, উনি একটু বুঝিয়ে দেবেন। আমি মোটামুটি জানি, কিছুটা জানি না, দিদি ভালো করে বলবেন। দিদি একটু আঙুল দেখিয়ে যদি বলে দেন কোনটা, তোমরা আমরা যে এইটা দিয়ে আসছি, এটা কি নদী? এটার নাম হচ্ছে গাজীখালী। এইটা হচ্ছে গাজীখালী। আচ্ছা এই সাইড দিয়ে যে নদীটা বেরিয়ে আসছে, এইটা ওটা হচ্ছে ওইদিকে গেছে আপনার হেড়োভাঙা। হেরোভাঙা, যেটা হচ্ছে আপনার ঝাড়খালির দিকে গেছে। আচ্ছা এই দিক থেকে এক, এটা হচ্ছে বিদ্যা। এইটা হচ্ছে বিদ্যা নদী, বিদ্যা ধরি না কিন্তু বিদ্যা নদী। আচ্ছা এই সাইডে চলে গেছে যেটা, এটা গমদি। এটা হচ্ছে গোমতী নদী। আচ্ছা এটা গোমতী নদী, গোমতী নদী। আচ্ছা সাইডে হচ্ছে আপনার নোয়া পাখি। আচ্ছা নোয়া পাখিটা দেখাচ্ছি, ওটা এখনো দেখা যাচ্ছে না, একটু যাই। দোবাকি যাওয়ার পথে এই মুহূর্তে আপনাদের যে পাখিটা দেখালাম সেটা হচ্ছে মদনটাক, যা সুন্দরবনের সবচেয়ে বড় পাখি। ঘড়িতে 12টা 25, আমরা দোবাকিতে। আর দোবাকি বললে যেটা বলা হয় দোবাকি ক্যানোপি ওয়াক, এটা প্রায় 500 মিটারের একটা ক্যানোপি ওয়াক, যেখানে দুধারে জাল দেওয়া, আর যদি কপাল ভালো থাকে বা খারাপ থাকে এখানে বাঘ আসতেই পারে। অর্থাৎ ক্যানোপি ওয়াক মানে যেখানে মানুষ খাঁচার মধ্যে, কিন্তু বাঘ মুক্তাঞ্চলে। তোতাখালী যে কচ্ছপ দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু রাখা আছে। আচ্ছা এখানে আছে তাই তো? এখানে আছে সামনে। আরে সজনেখালি যে কচ্ছপের ওটা কি ব্রিডিং সেন্টার নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বিভিন্ন ঘোরার জায়গার অভিজ্ঞতা নিয়ে বলতে পারি, তাহা হলো সে দোবাকির ক্যানোপি ওয়াক হোক আর পেলিংয়ের স্কাই ওয়াক, দুটোই আমাকে রোমাঞ্চিত করে, শিহরিত করে, আর দুটোই আমার খুব পছন্দের। ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি যদি মেঘলা আকাশ থাকে সেটাও হয় না, আর এখানে বাঘ দেখার হাতছানি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দোবাকি ওয়াচ টাওয়ার থেকে দৃশ্য। সেটা হচ্ছে, এটা কিন্তু মিষ্টি জলের জলাধার, যেটা ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন এখানকার যে স্তন্যপায়ী হোক বা জীবজন্তু এই জল পান করতে আসে, আর তাদের খোঁজে বাঘ এখানে চলে আসে। আমি কিন্তু এর আগে যতবার এসেছি এখানে কিন্তু আমি হরিণ দেখতে পেয়েছি, বাঘ দেখতে পাইনি, কিন্তু হরিণ দেখতে পেয়েছি। কখনো এই দিক দিয়ে হাঁটতে 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 দেখতে পেয়েছি, কখনো ওই দিকেও দেখতে পেয়েছি, হরিণ কিন্তু দেখতে পেয়েছি। 1:10 বাজে আমরা দোবাকি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার একটু হতাশই হলাম দোবাকিতে এসে, বাঘ দেখতে পাবো না সেটা আমি জানি, কিন্তু ভেবেছিলাম তো হরিণ দর্শন হবে। যাই হোক, এবার এখান থেকে লাঞ্চ করতে করতে আমরা হোটেলে পৌঁছে যাব। সুন্দরবনে আসলে কি ভালো লাগে কি লাগে না সেটা তো একটা বিবেচ্য বিষয়, কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যখন এই পাশাপাশি যখন দুটো বোট রেসারেসি করে না, কেউ আগে যায় কখন পেছনে যায়, আর পেছনে এই ম্যানগ্রোভের জঙ্গল আর এই ফেনা ওটা নদীর জল, আর যদি আকাশ নীল হয় তাহলে তো কথাই নেই, অনবদ্য লাগে। ঘড়ির কাঁটায় 1:35, আমাদের লাঞ্চের
প্রস্তুতি চলছে, এখন লাঞ্চ সরবরাহ করা হবে। লাঞ্চে কি আছে আরেকবার বলে দিই, আমি একবার বলেছি, সেটা হচ্ছে ভাত তো আছে, তার সঙ্গে হচ্ছে ডাল আছে, আলু ভাজা আছে। ওই যে ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আমার খুব পছন্দের। আচ্ছা, সর্ষে ইলিশ আছে, বাগদা চিংড়ি মালাইকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, কিন্তু এখানে নেই। আর কিছু মানুষ আছে যারা মাছ খায় না, তাদের জন্য চিকেন করে দেওয়া হয়েছে। আর এটা কি আছে, আর যারা একদম নিরামিষ আছে তাদের জন্য পনিরের ব্যবস্থাও আছে। ফলে আপনারা ইলিশ উৎসবে আসছেন, যদি কোনো খাবারের ক্ষেত্রে প্রবলেম থাকে বা খান না, সেটা আগে থেকে জানিয়ে দেবেন, দাদারা সেই ব্যবস্থাও করে রাখবেন। কিরে এই কি খাচ্ছিস? ভাত। আর কি খাচ্ছিস বল? আলু। ঠিক আছে, মাছ খাবি তো? এই আরে বাবা, বলছে মাছ খেলে গলায় কাটা চলে যাবে। বাহ, খুব বুদ্ধিমান ছেলে তুই। দেখ, 2:10 আমাদের লাঞ্চ পরিবেশন হয়ে গেছে। প্রথম ব্যাচ বসেছে 2:20, অবশেষে আমি লাঞ্চ খেতে বসছি। ডালটা দারুণ হয়ে যায়। এবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ব্যাস আর দিস না। কচুর শাক খেলে লেবুটা রাখবেন, যদি গলা ধরে কাজে লাগবে। কচুর শাকের মনে একটু নুন কম হয়েছে আমার। সর্ষে বাটা ইলিশ, এখানটা। আরে বাবা, চার দিতে হবে, গ্রেভি দিতে হবে। যেটা বেশ থকথকে হয়েছে, এটা খেয়ে দেখি। গ্রেভিটা হেভি হয়েছে, ঝাঁঝ আছে বেশ, গ্রেভিটা দারুণ করে যায়। আচ্ছা, ইলিশ মাছের পিস এরকম দিয়েছে, দেখুন। এই ইলিশ মাছ খেয়ে দেখি। ইলিশ মাছটা খেলাম, আমার বেশ ভালোই লেগেছে। আবার ইলিশ মাছটা খাওয়া যায়। এবার বাগদা চিংড়ির মালাইকারি। এই চিংড়ি, এই যে বাগদা, কিন্তু এটা গলদা নয়, বাগদা। দাও অল্প করে, বাস। থ্যাংক ইউ। বলো, চিংড়ি মাছের গ্রেভিটা কেমন করেছে? ভালো করেছে? আচ্ছা, চিংড়ি মাছের গ্রেভিটা ভালো করেছে। ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণে আমাদের 2.5 দিনের প্রতিবেশী এই লঞ্চ, এই ধাক্কা লাগলো রে। আমার এখান থেকে নেওয়া দেওয়া হচ্ছে কি সব, আর আমাদের খাওয়া দাওয়া চলছে। চিংড়ি মাছটা খেয়ে দেখি। ভালো, চিংড়ি মাছটা ভালো। শেষ পাতে চাটনি পাঁপড়, ব্যাস ব্যাস, আর দিস নেই। আমসত্ত্ব খেজুর দিয়ে, কিসমিস দিয়ে চাটনি, টমেটো চাটনি ভালো করেছে। আবার খাওয়া হয়েছে। আমার রিভিউ নেওয়ার আগে দুজনের রিভিউ নিই। আমাদের প্রীতম দা রিভিউ নিই। আর এখানে একজন দাদা আছেন, দাদা আমাকে বলি, দাদা একবার জিজ্ঞেস করুন। দাদা বলছি, মোটামুটি সবই তো শেষ করে পেয়েছেন, শেষ পাতে চাটনি আর পাঁপড় চলছে, ঠিক আছে? আগে সব খাবার না, মেন দুটো জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করি, যেটা একটা সর্ষে ইলিশ হয়েছিল, আর একটা হচ্ছে কি হলো বেশ, ওই মালাইকারি, তাই তো? কেমন লেগেছে? অসাধারণ বলতে, হ্যাঁ, এটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, প্রথমত এই গ্রিন ভিউর সাথে যদি আসা যায়, তাহলেই বাস্তবিত জানা যাবে। হ্যাঁ, অনেক ইউটিউব অনেকেই দেখায় এই খাওয়াচ্ছি ওই খাওয়াচ্ছি, কিন্তু বাস্তবিত যখন আপনি গ্রিন ভিউর সঙ্গে আসবেন, তখনই ফিজিক্যাল জিনিসটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অসাধারণ খাবার। তার থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যে ঘরে যারা সার্ভ করছে তাদের অতুলনীয় ব্যবহার। একদম একদম, এটা সবাই বলছে। প্রীতম দা খাওয়া হয়েছে। প্রীতম দা, তুমি কালকে আগের দিনও বলেছিলে যে তোমার একটা ইয়ে নেওয়া হোক, কেমন লাগলো? ভালো লাগে। হ্যাঁ, আমি মেনলি চাটনি খেতে ভালোবাসি, বেশি চাটনি খেয়ে ফেলি, ওই জন্য ওদের একটু কম হয়ে গেছে। মানে আসল কথা যে প্রীতম দাদা হচ্ছে খাদ্য রসিক। হ্যাঁ, অত খুদ তুদ ধরে না, মানে ঘোরাটা এবং ঘুরতে ঘুরতে খাওয়াটাই মজা। ধরি না বলে, কিন্তু রান্না খুব ভালো হয়েছে। কি একদম সত্যি, ভালো হয়। হ্যাঁ, একদম একদম হাসি মুখে যা বলছি তাই, না নেই, একদম একদম। আর এই ছেলেগুলোকে চিনে রাখুন, এই একদম হাসি মুখে যা বলছি তাই, সব কটা মানে সব কটাই।
দারুণ। লজ্জা পাচ্ছে ওদের দেখাচ্ছি বলে। যাই হোক, তবে আজকের খাওয়ার ক্ষেত্রে আমি বলবো ইলিশ মাছের যে সর্ষে বাটাটা হচ্ছে মানে গ্রেভিটা ট্রিমেন্টাস হয়েছে, চিংড়ি মাছেরটাও দুর্দান্ত। আর হ্যাঁ ভালো কথা। আর কি আর এটা কি বলছেন? মুসুর ডালটা আছে, মুসুর ডাল দুধ ফ্যান্টাস্টিক হয়েছে। তাহলে সব আজকে ঠিক একদম। আর সবার উপরে এনাদের আতিথেয়তা বা ওদের সার্ভিস দুর্দান্ত। লাঞ্চের পর আবার ফল আহারও হচ্ছে না। চলো হোটেলের দিকে পাড়ি দিচ্ছি আমরা। আর শুধু সিনটা দেখুন, সিনটা দেখুন, শুধু ঝমঝম করে বৃষ্টি, ও তার উপরে রোদ, ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। দারুণ দারুণ সিন। এই জন্য তো ইলিশ উৎসবে আসা, এই প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখার জন্য, এই অপার্থিব সৌন্দর্য দেখার জন্য। কি লাগছে শুধু দেখুন, ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। সেদিন হোটেলে রিটার্ন করার সময় আমরা গিয়েছিলাম সেই স্থানে যেখানে আমি সকালবেলা ঘুরে এসেছিলাম, অর্থাৎ দত্ত নদী ও গাড়াল নদীর মিলনস্থলে। স্থান এক হলেও দৃশ্যপট অনেকটাই আলাদা। অপরাহ্নে এই নদীর দৃশ্যপট সত্যি মায়াবী লাগছিল। নদীতে সেই সময় জোয়ার থাকায় কাকমারির বালুচরটা আমরা দেখতে পাইনি। সুন্দরবনের দ্বিতীয় দিনে প্রায় শেষ হওয়া করেও শেষ হচ্ছে না। তার কারণটা হচ্ছে এইটা আমার ব্যাগের মধ্যে ছিল। আর শুধু আমার নয়, আমার ব্লগ দেখে যারা, এই প্রীতমদাও নাকি খুব ফেভারিট এইটা। আর এইটা আমরা এখন সবাই মিলে ভাগ করে খাবো, ঠিক আছে? আমি একা খাবো না। এই কারণেই ওটা খেয়ে এক গ্লাস জল খেলে পেট ভরে যায়। বাহ, আমার এটাই না রে, এটা ছোটবেলা থেকে আমার বাবুজি কেক আমার ছোটবেলার প্রিয়। স্কুলে যাওয়ার সময় বহুদিন দেখেছিলাম। একদম। তাহলে সুন্দরবনে বাপুজি কেক আমাদের সঙ্গী রইল, এবং আমরা এই বাপুজি কেকের সদ্ব্যবহার করবো। বলুক গে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একদম। আমরা হচ্ছে বাপুজি কেকের যেমন আর লেখা আছে, মানে রিয়েল একদম। কাগজ ব্যবহার করে, একদম ঠিক আছে। নাও তুমি ধরো, এটা ক্যামেরাটা ধরো। এই যে বাপুজি কেক, ঠিক আছে? প্রীতম তো ভালো জিনিস খায় না, আর সবাইকে এরকম দিচ্ছি। এনাও তুমি সবাইকে দাও, এনাও আমাকে দাও। আচ্ছা আমারটা দাও, সবাইকে দাও। ওর মধ্যে আরো ভালো লাগলো এটা মন্ডা মিঠাইটা, এই হ্যাঁ মুরব্বা। দারুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে আমরা ভাগ করে আমাদের টেন্ডি ট্রাভেলার পরিবারের অন্যতম প্রসাদ। না নমস্কার খেতে হবে না, আমরা খালি এটা খেতে বলবো ভ্রমণ পিপাসুরা জয়ী হোক। না আমার বলতে আমরা দেশের কোনায় কোনায় যত ভ্রমণ পিপাসুরা যায় তারা যেন দীর্ঘজীবী হোক, ব্যাস। সেদিন আমরা হোটেলে ফিরেছিলাম বিকেল 5টা নাগাদ। ফ্রেশ হওয়ার পর সন্ধেবেলা সেদিন টিফিনে ছিল মুড়ি, চানাচুর আর বেগুনি, সঙ্গে ছিল কফিও। শান্ত বিনোদনে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচ। এরপর ডিনারে আমাদের পরিবেশন করা হয় ফ্রাইড রাইস, চিকেন কষা। যারা চিকেন খায়নি, যেমন আমার মা, তার জন্য দেওয়া হয়েছিল ডিম কষা। শেষ পাতে মিষ্টি হিসেবে ছিল কালাকাঁদ। ডিনার সম্পন্ন হলো। ডিনার সম্পন্ন যদি বলতে হয়, ফ্রাইড রাইস আর চিকেন আইটেম একদম ঠিকঠাক ছিল। বিশেষ করে ভালো লেগেছে আমার কালাকাঁদটা, দারুণ ছিল কালাকাঁদটা। যাই হোক, ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলা আমাদের এই সুন্দর ভ্রমণে অন্তিম দিন, বেরিয়ে পড়বো। আর কালকে আছে আমাদের জন্য একটা মেনুতে সারপ্রাইজ, সেটা কালকেই শেয়ার করবো। গুড নাইট। আমরা বিগত দুদিন যে হোটেলে রইলাম সেটা হচ্ছে এই লাহিড়ীনগর কুশল গেস্ট হাউসে। এখানে ভালো পরিষেবা পেয়েছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যাদের সঙ্গে ঘুরতে এসেছি তাদের নিজস্ব হোটেল এটা। এখানে বেশি হোটেল নেই, একটা দুটো আছে, আর যে দুটো আছে সেটা হচ্ছে এই ওনারই বাপ্পা দাদি। ওয়েদার সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগে,
কত টেম্পারেচার একটু পরে বলছি আপনাদের, তারপরেই শুরু হয়ে যায় গরম। বাই দা ওয়ে, আজ হচ্ছে জুলাই মাসের 3 তারিখ 2025। সুন্দরবন ট্যুরে রয়েছি ইলিশ উৎসবে। আর এই হচ্ছে লাহিড়ীনগর, ছোট্ট একটা জনপদ, অফবিট সুন্দরবন ভ্রমণের অঙ্গ একটা। আর আজকে যেহেতু শেষ দিন, সেই জন্য সব লাগেজ প্যাটরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। আজকে বেসিক্যালি ঘোরার জায়গা কিছু নেই সেরকম, যেটুকু আছে সেটা হচ্ছে ওই ইলিশ বিরিয়ানি। অন্তিম দিন সকাল 8:15 নাগাদ আমরা রওনা দিলাম সজনেখালির দিকে। কিছুক্ষণ পর সার্ভ করা হলো সকালবেলার চা। সেদিন ভিডিও কম, রিল্যাক্স করেছিলাম বেশি, সঙ্গে ছিল টুকিটাকি আড্ডাও। 1 কিলো 200 ভ্যারাইটি আছে একেবারে হোয়াইট না, এইরকম বড়, ওর থেকে বড় কোথায় আছে। এবার আমাদের সুন্দরবন ট্যুরে এই প্রাপ্তি হয়েছিল, একটা খুদে বোট ড্রাইভারও ছিল। কিরে হাই বল। ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, বলে একটু বলে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা, সকালবেলা ছোলার ডাল, লুচি আর ডিম সেদ্ধ, চটপট খেয়ে নিই। আমাদের বোটটা কিছুক্ষণের জন্য এই পাখিরালয়ে দাঁড়ালো। আমরা যদিও পাখিরালয়ে ছিলাম না, তার কারণ আমাদের বোটে বেশ কিছুজন ছিল যারা বলে একটু কেনাকাটা করবেন, বাড়ির জন্য কিছু নিয়ে যাবেন। তাই জন্য এই পাখিরালয় মার্কেটে কিছু কেনাকাটা করছেন, আর আমি সেই সুযোগে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নিলাম। বেশ গরম লাগছে। আসলে বোটটা চললে ঠিক আছে, না দাঁড়িয়ে থাকলে বেশ গরম লাগে। আমাদের অন্তিম স্টপ আজকে এই বিজয়নগরে, যেখানে আছে লোকনাথ বাবার এক মন্দির। এখানে যাবই। মোটামুটি ঘাট থেকে আপনার 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে। আর এইদিকে হচ্ছে মন্দির। আর মন্দিরে আসার পথটা অনেকটা কিন্তু এরকম ইট দিয়ে বাঁধানো। যাওয়ার রাস্তাটা আগে কাঁচা ছিল, হ্যাঁ এটা পাকা করেছে, কিন্তু তবু সরু রাস্তা। সেটা রাস্তা আসার পথে এখানকার গ্রামেরই বিভিন্ন মানুষজন পসরা নিয়ে বসেছেন, মধু বিক্রি করছেন, বড়ি বিক্রি করছেন, আনারস, পেয়ারা, কামরাঙা কেটে বিক্রি করছেন। আর এই হচ্ছে মন্দিরের জায়গা। মন্দিরে 2 বছরের সেরকম কিছু এই রাস্তা উন্নতি করেনি সেরকমই দেখতে পাচ্ছি, তখন গিয়ে বুঝি। আর যাওয়ার পথটা কিন্তু পাকা করেছে। আগে যাওয়ার পথটা এতটা পাকা ছোট আর উঁচু করেছে যাতে জলে ডুবে না যায় পথটা। বিজয়নগরে লোকনাথ বাবা মন্দির দর্শন করলাম এবং গিয়ে দেখলাম আমার স্টুডেন্ট দীপও সেখানে পুজো দিল। সেখান থেকে সোজা চলে এলাম বোটে। এরপরেই সার্ভ করে দেওয়া হলো সেদিনকার লাঞ্চ। আজকের আমাদের শো স্টপার এই ইলিশ বিরিয়ানি। আরে একটা তোল, এ কি ঝরে ঝরে পড়বে? পড়ছে? আচ্ছা, ঝরে ঝরে পড়ছে তো দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর যারা ইলিশ মাছ চিকেন খাবে না তাদের জন্য ডিমের ব্যবস্থা আছে। ওইদিকে আছে চিকেন কষা, চাটনি আছে। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য সাথে ভাতের ব্যবস্থা আছে, বিরিয়ানির সঙ্গে আলু আছে, স্যালাড আছে। 1:40 বাজে, 1:30টার সময় আমাকে দিয়েছিল। ছবি তুলতে তুলতে শ্যুট করতে করতে সময় অতিবাহিত হয়ে গেল। বাইরে কালো করে এসছে মেঘটা। যাই হোক, বিরিয়ানি আছে যেটা থাকে, আলু দিয়েছে, স্যালাড আছে। ইলিশ বিরিয়ানিতে ইলিশ তো থাকবেই, আর আছে চিকেন কষাও একবারই দিয়ে দিয়েছে সব। তাই হোক, অনেক বেশি দিয়েছে, এতটা না দিয়েই ভালো তো। আর সেটা সমস্ত বোটটা একদিকে হেলে গেছে। আমি শুধু বিরিয়ানিটা খেয়ে দেখবো একবার। এটা ভালো করেছে, কিন্তু আমার একটু নুন কম লাগছে। আর এই হচ্ছে ইলিশ মাছ। এই মা তো মাংস খায় না, মা চিকেন তো নেয়নি, বলে ডিমও খাবো না। হ্যাঁ, কেমন করেছে মোটামুটি বিরিয়ানিটা? ভালো করেছে, ভালো। হ্যাঁ, কিন্তু আমার নুনটা একটু কম লাগলো। তোমার? তুমি অবশ্য নুন কমই খাও, তাই তো? আর ইলিশ মাছটা ঠিক আছে একদম। এ মরশুমে ইলিশ মাছ খাবে? খাবে না তো? এই যা খেয়ে নিয়েছে আর খাবে না। এমনি কোলেস্টেরল বেশি আছে, চেক করে করে কমিয়েছে অবশ্য আগের থেকে।
বলছি ইলিশ মাছ খাওয়ার পর এখান দিয়ে গিয়ে কালকে টেস্ট করবে। আচ্ছা আচ্ছা, জোরে বৃষ্টি নেমে এসছে, জোরে ও বাপ, অবস্থা দেখুন এবার, জোরে বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে পড়েছে। কোনো রকমে খেয়ে উঠলাম। তাতে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের আর 10-15 মিনিট বাকি সোনাখালি পৌঁছে দেন। যেটা হয়েছে, দুটো বোট, এই বোটটা আর ওই বোটটা দেখুন গাছের সঙ্গে লাগিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি। তার কারণ সামনে ভিজিবিলিটি একদম প্রায় নেই বললেই চলে, ওরা রিস্ক নেবে না। আর দুপাশ থেকে জলের ছাটের একটা টান আছে, তাই জন্য নদীর মধ্যিখান দিয়ে না গিয়ে ও এখানে দাঁড় করিয়ে দিয়েছে। একটু বৃষ্টির যে রেসটা কমলেই ও বেরিয়ে যাবে। এটা কিন্তু নতুন অভিজ্ঞতা হলো সুন্দরবনের ভ্রমণের ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করলাম, এটা না দুই সাইডে জনপদ আছে বা ল্যান্ড আছে, যখন মাছ ধরতে পারে তখন কী হবে? তখন তো খুব প্রবলেম হয়। এমন নাকি ওরা পঞ্চমুখীতেও এরকম সমস্যায় পড়েছিল, মানে তুমি ভাবতেও শিহরিত হয়ে পড়ি। সব কিছুর মধ্যে বলি বিরিয়ানিটা দারুণ হয়েছে। এক কথা দারুণ হয়েছে, চিকেন কষাটাও খুব ভালো হয়েছে। আমি ইলিশ মাছটা অল্প খেয়েছি আর মাকে দিয়ে দিয়েছি। আর যেটা বলার সেটা হচ্ছে ইলিশ মাছটা মোটামুটি লেগেছে, বিরিয়ানিটা দারুণ হয়েছে। মাও বলে দারুণ হয়েছে বিরিয়ানিটা। মা তো প্রথমবার খেয়েছে, আমি এখানেই ইলিশ বিরিয়ানি খেয়েছি 3-4 বার। আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, যা করে বৃষ্টি পড়ছে আর এরপরে টিনের আওয়াজ। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।